हेलो फ्रेंड्स আসসালামু আলাইকুম এভরিওয়ান নমস্কার আদাব। আজকে আমরা পেপার টুর দুইটি পেপার ডিসকাস করব। যদি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশনের মধ্যে লিংক পেয়ে যাবেন। ক্লাস 1 থেকে দেখে নেবেন, আপনার জন্য ভালো হবে। আর যদি থিওরি দেখতে চান, আপনার কাছে সময় থাকে, তাহলে ইংলিশ পেডাগজি থিওরি একটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর আজকে আমাদের 2022 পর্যন্ত কোয়েশন কমপ্লিট হয়ে যাবে। আজকের যে পেপার সেটি হচ্ছে 2 ফেব্রুয়ারি 2022-এর ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 দুটি পেপার ডিসকাস করব। ল্যাঙ্গুয়েজ 2 দেখার মতলব হচ্ছে আপনি যে ইংলিশ যেটা আছে আপনার সে ইংলিশটা ভালো হবে। ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, তাই এখানে আপনার বাংলার মধ্যে ইংলিশটা কভার হয়ে যাবে। আজকে যে প্রথম কোয়েশন, শিশুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষা অর্জন করে এ মতের সমর্থক পিয়াজে, ভাইগোৎস্কি, চমস্কি, স্কিনার। স্কিনার বলেছেন বাচ্চারা শিখে অভ্যাসের মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে রিপিটেশন করে বা ড্রিল করে ভাষাটা অর্জন করে বা শিখে। চমস্কি বলেছেন বাচ্চারা আন্তরিক সহজাত ক্ষমতা নিয়েই ভাষা শেখার জন্য জন্ম হয়। তাদের মধ্যে LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস একটি যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে তারা অটোমেটিকভাবে ভাষাটা অর্জন করতে পারে। সামাজিক যোগাযোগ ভাইগোৎস্কি, এই কথা বলেছেন ভাইগোৎস্কি। ভাইগোৎস্কির জন্য আপনি 3টি জিনিস মনে রাখবেন: সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ। যখন সোশিয়াল বা কালচার বা ল্যাঙ্গুয়েজ এর কথা আসবে তখন ভাইগোৎস্কি হবে। তিনি সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ এই 3টি জিনিসকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন। আর পিয়াজে ল্যাঙ্গুয়েজকে ইম্পর্টেন্ট দিয়েছেন, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন না যেভাবে ভাইগোৎস্কি দিয়েছেন। পিয়াজে বলেছেন প্রথমে থটটা আসবে, তারপরে ল্যাঙ্গুয়েজটা আসবে। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 2, ভাইগোৎস্কি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষা অর্জন করে, বাচ্চারা ইন্টারাকশন করে, অন্যান্যদের সাথে ইন্টারাকশন করে ভাষাটা অর্জন করে। কোয়েশ্চেন নাম্বার 2, একটি 7 মাসের মানব শিশু স্বর এবং ব্যঞ্জন ধ্বনিগুলি ব্যবহার করে গলার আওয়াজ বের করে। এখানে সে যোগাযোগের জন্য যা ব্যবহার করেছে তা হলো লিঙ্গুইস্টিক স্পিচ, কুইং, ফনিমস, বেবলিং। লিঙ্গুইস্টিক স্পিচ এটা তো যারা লিঙ্গুইস্ট তারাই দেবে। কুইং 2 মান্থসের পরে বা 3 মান্থসের মধ্যে আসে, যেমন বাচ্চা কু কু, চু চু এইভাবে যে একটি আওয়াজ বের করে সেটাকে কুইং বলা হয়। ফনিমস হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, সেটা হচ্ছে ফনিমস। বেবলিং যখন 6 মাস হয়ে যায়, 6 মাসের সময় বাচ্চারা সাউন্ডটা বাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের সাথে মিলিয়েছে আওয়াজ বার করে, যেমন বা 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 ডা ডা। এইভাবে যখন বাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড ব্যবহার করে যে আওয়াজটা বের করে সেটাকে বলা হয় বেবলিং। অপশন 4টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 3, কথন সুসংগঠিত কথন হিসেবে বিবেচিত হবে। কখন যে আপনার কথনটা সুসংগঠিত বলা যাবে? সংস্কৃত বা নির্মিত, স্ট্রাকচার্ড, সংক্ষিপ্ত, শর্ট, দীর্ঘ, লং। যথেচ্ছ, এলোমেলো, র্যান্ডম থাকলে কখনো সুসংগঠিত হবে না। আর দীর্ঘ, সংক্ষিপ্ত এটা ঠিক আছে, কিন্তু এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যেমন আমি বললাম খাবে জল বা এটা এভাবে বলতে পারি না জল খাবে, তখন সেন্টেন্সটা সুসংগঠিত হলো। আর খাবে জল বলার সাথে সাথে সেন্টেন্সটা এলোমেলো হয়ে গেল। তাই এটি সঠিক অপশন হচ্ছে তার যে সেন্টেন্সের যে স্ট্রাকচার যেটা থাকবে সেটা সঠিক থাকতে হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বা ভার্বের জায়গায় ভার্ব আর অবজেক্টের জায়গায় অবজেক্ট, এটা মিলিয়ে যখন আপনি সেন্টেন্সটা বলবেন তখন একটা সুসংগঠিত কথন হবে। অপশন 1 হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষার্থীরা একটি পাঠ বা টেক্সট এর বিভিন্ন অংশ শুনে বা পড়ে এবং তারপর প্রদত্ত কাজটি সম্পূর্ণ করার জন্য নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। তারা একটি টেক্সট বা পাঠ থেকে শুনে বা পড়ে, আর এই কাজটি সম্পূর্ণ করার জন্য একজন আরেকজনের মধ্যে তথ্য আদান প্রদান করে। এটাকে কি বলা হয়? চলন্ত বা রানিং ডিকটেশন, নির্মিত বা কম্পোজিশন ডিকটেশন, জিগসু ডিকটেশন, আংশিক ডিকটেশন। এটা হচ্ছে জিগসু ডিকটেশন। অপশন 3টা হচ্ছে কারেক্ট। এই যে জিগসু রিডিংও আছে আর ডিকটেশনও আছে। জিগসু রিডিং যেটা, এটা যা শিক্ষার্থীদের একসাথে কাজ করে একটি পাঠ্য বিষয় বা তথ্য পূর্ণাঙ্গভাবে বোঝার সুযোগ দেয়। একসাথে তারা কাজ করছে, একটা টাস্কটা একসাথে করছে। এই পদ্ধতি পাঠটি বিভিন্ন অংশ ভাগ করা হয়, মানে একজন আরেকজনের কাছে ভাগ করবে, আদান প্রদান করবে।
এবং প্রতিটি অংশ আলাদাভাবে পড়ার জন্য শিক্ষার্থীদের দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের তাদের পড়া অংশগুলি বিষয়ে একে অপরকে জানিয়ে দেয়। এই মিলিতভাবে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করে। এটাই হচ্ছে জিগসো রিডিং। কারণ জিগসো ডিকটেশন বা জিগসো রিডিং এটা এক কোয়েশন আসে। কোয়েশন নাম্বার 5, একজন ভাষা শিক্ষক লক্ষ্য করলেন যে তার সপ্তম শ্রেণীর একটি শিশু কোনো গল্প পুনর্কথন গল্প বলতে গেলে সমস্যা বোধ করে, তার বাচন সাবলীল নয় এবং ক্লাসে আলোচিত শব্দগুলি অর্থ বুঝতে পারে না। ভাষাগত এই সমস্যাটি হলো ডিসফেজিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশনের সাথে সম্পর্ক। যখন বাচ্চা ক্যালকুলেশন করতে অসুবিধা বোধ হচ্ছে, ম্যাথস করতে অসুবিধা বোধ হচ্ছে, তখন সেটা হবে ডিসক্যালকুলিয়া। ডিসপ্রেক্সিয়া যখন মোটর ডিসঅর্ডার থাকবে, যেমন টাঙ্গের লিপসের সাথে, বা বাচ্চা জুতা বাঁধতে অসুবিধা হচ্ছে, মোটর যে স্কিলগুলো থাকবে সেই প্রবলেমের সাথে ডিসপ্রেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া লেখার সাথে সম্পর্ক, যে বাচ্চার লেখাটা একদম ইলিজিবল, পড়া যাচ্ছে না, সেটা হবে ডিসগ্রাফিয়া। ডিসপেজিয়া, বাচ্চা যখন একটা গল্পকে পুনর্বার মানে রিপিট করে বলতে পারছে না, সে কী পড়েছিল, টিচার পড়াচ্ছিলেন, সে আবার রিপিট করতে পারছে না, সে বলতে পুরো সাবলীল নয়, বা কোনো কিছু ক্লাসে যা পড়ানো সে অর্থ বুঝতে পারছে না। ভাষা নিয়ে যখন কোনো সমস্যা হবে তখন সেটা হবে ডিসফেজিয়া। ডিসফেজিয়ার সাথে আফেজিয়াও ধরতে পারেন। আফেজিয়া একটি আছে, ডিসফেজিয়া আছে। যদি অপশনের মধ্যে ডিসফেজিয়া না থাকে তাহলে আফেজিয়া হবে, আর আফেজিয়া না থাকে তাহলে ডিসফেজিয়া থাকবে। দুটির মধ্যে যে কোনো একটি থাকবে। কোয়েশ্চন নাম্বার 6, শিক্ষিকা প্রতি জানমাসিক পর্ব বা সেমিস্টার শেষে শিক্ষার্থীদের ভাষা দক্ষতা পরীক্ষা নেন। এটি তাকে সাহায্য করবে। প্রত্যেক সেমিস্টারে ভাষার যে দক্ষতা, ল্যাঙ্গুয়েজের যে স্কিল, সেটার জন্য তিনি পরীক্ষা নেন। এটি তাকে সাহায্য করবে শিক্ষার্থীদের ভাষা সামর্থ্য মূল্যায়ন করতে, ভাষা শিখনে শিক্ষার্থীদের স্বাভাবিক ক্ষমতা অ্যাপটিটিউড পরিমাপ করতে, শিক্ষার্থীদের নম্বর প্রদান করতে, মানে তারা স্টুডেন্টদের নম্বর দেবেন। পাঠ্যক্রম কারিকুলাম উদ্দেশ্য নিরূপণ করতে, কারিকুলামের যে উদ্দেশ্য থাকবে সেটা তিনি কমপ্লিট করতে চান। সেজন্য অ্যাপটিটিউড পরিমাপ করা মানে বাচ্চার যে কোনো জিনিস ডিসলাইক, বাচ্চা কোন জিনিসটা পছন্দ করে, কোন জিনিসটা লাইক করে, সেটা জানার জন্য যে টেস্ট নেওয়া সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এখানে শিক্ষার্থীর ভাষার সামর্থ্য মূল্যায়ন, মানে তারা কতটুকু ভাষা বুঝতে পারছে বা কতটুকু ইউজ করতে পারছে বা কতটুকু অ্যাপ্লাই করতে পারছে, সেটা শিক্ষিকা এই পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন। অপশন 1 হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 7, ভাষা ক্লাসে মূল্যায়ন প্রক্রিয়াটি অবশ্যই অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা পাঠকেন্দ্রিক প্রশ্নমালীর উত্তরগুলি শিখেছে কিনা তা জানার জন্য, যে ভাষা ল্যাঙ্গুয়েজের ক্লাসে যে পাঠের পিছনে যে কোয়েশ্চন থাকে সেগুলি শিখছে কিনা সেটা জানার জন্য মূল্যায়ন করা হবে। ল্যাঙ্গুয়েজের ক্লাসে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন সময়ে শিক্ষক শেখানোর ব্যাপারে কতটা দক্ষ তা জানার জন্য, কেবল সংশ্লিষ্ট পাঠ সম্পূর্ণ হবার জন্য, জাস্ট পাঠটা সম্পূর্ণ হবার জন্য। এটাই ভাষার ক্লাসে তিনি মূল্যায়ন করবেন শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন সময়ে, মানে অনগোয়িং, যখন আপনি টিচিং করাচ্ছেন তখন অনগোয়িং আপনি ভাষার মূল্যায়ন ক্লাসের মধ্যে করতে পারেন। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 8, এই কোয়েশ্চনটা কোড মিক্সিং আর কোড সুইচিংয়ের মধ্যে আমি আই থিঙ্ক আরও 2-3টি ক্লাস আগে পেপার 1 বা পেপার 2-র মধ্যে একটি আনসার বলেছিলাম যে এখানে কোড মিক্সিং আনসার হবে, আর আনসার কির মধ্যে কোড সুইচিং। এটা কোড সুইচিং ঠিকই আছে আনসার কির মধ্যে, আর আমি যেটা বলেছি এটা ভুল। আই এম সরি ফর দ্যাট। যদি ওই ক্লাসটি জানা থাকে যে কোনটি ক্লাসের মধ্যে এই আনসারটা আছে, তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাবেন, যাতে অন্য কারো কোয়েশন এটা ভুল না হতে পারে। যদি আপনি দেখছেন, তাহলে যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন, তাহলে সেই ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করে জানাবেন যে এই কোয়েশন আনসার এটা হওয়া উচিত। কারণ আমার মনে নেই বা আমি ক্লাসগুলো ভিডিওগুলো চেক করতে পারবো না। আপনারা দেখছেন তাহলে নিশ্চয়ই আপনার মনে থাকবে। একটি কোয়েশনের মধ্যে আমি কোড মিক্সিং বলেছিলাম, আনসারটা হতে লাগবে কোড সুইচিং, আর আমি কোয়েশনের মধ্যে বলেছি যে আনসার কির মধ্যে এটা সঠিক আর এটাই অরিজিনাল সঠিক। সেটা আমার ভুল ছিল, দ্যাট আই এম সরি ফর দ্যাট। যদি আপনারা রেগুলার ক্লাস করে থাকেন, তাহলে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেখান থেকে শুদ্ধ হয়ে যাবে ক্লাস চলাকালীন। কোড মিশ্রণ এবং কোড উলফন সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য, মানে কোড মিক্সিং আর উলফন মতলব হচ্ছে সুইচিং। কোড মিক্সিং আর কোড সুইচিংয়ের কোনটি সঠিক?
অপশন 3টা হচ্ছে সঠিক, বাকিগুলো পড়ে কোনো লাভ নেই। কোড মিশ্রণ হচ্ছে যখন কেউ একটি ভাষায় অন্য কোনো ভাষার শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে। কোড মিক্সিংটা এটা, যখন আমি একটা ভাষা ব্যবহার করছি, বাংলা ব্যবহার করছি, বাংলার সাথে আমি অন্য কোনো ভাষার একটা ওয়ার্ড ব্যবহার করলাম, যেমন ওয়ার্ড ব্যবহার করছি, ওয়ার্ডটা হচ্ছে ইংলিশ। এইভাবে যখন আমি ভাষার সাথে অন্য ভাষার ওয়ার্ডটা, অন্য ভাষার যে কোনো সেন্টেন্সটা যে ওয়ার্ড সেটা আমি ব্যবহার করব। ওয়েট, লেট এভাবে যখন, বা বাট এভাবে যখন আমি ভাষার মধ্যে, একটি ভাষার মধ্যে ওয়ার্ড জাস্ট শব্দটা ইউজ করব, তখন সেটা হবে কোড মিক্সিং। আর কোড সুইচিং কিন্তু কোড উল্লঙ্ঘন হচ্ছে যখন কেউ একই কথোপকথনকালে দুটি বা তার বেশি ভাষা পরিবর্তন হিসেবে ব্যবহার করে। পরিবর্তন হিসেবে ব্যবহার করে মানে একটি ভাষা আপনি কথা বলছেন, কথা বলার সাথে সাথে আপনি দুইটি ভাষায় সুইচ করে দিয়েছেন। যেমন আমি বাংলা বলছি, বাংলা বলার সাথে সাথে আমি ইংলিশে সেন্টেন্স বলে যাচ্ছি, একদম প্রপারভাবে ইংলিশ সেন্টেন্স বলছি। আবার কিছু সময় আমি আরও একটি সেন্টেন্স বললাম আরেকটি ভাষা, এটা হচ্ছে কোড সুইচিং। মানে একটি ভাষা থেকে যখন আপনি আরেকটি ভাষার মধ্যে যাবেন তখন কোড সুইচিংয়ের করবেন। আই হোপ এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। আর যাদের ক্লিয়ার হয়ে গেছে বা যারা আগের ক্লাসের মধ্যে দেখেছিলেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি দেখে থাকেন তাহলে সেই ক্লাসের কমেন্টের নিচে আপনারা এই কমেন্ট করবেন যে এটির আনসার সঠিক হচ্ছে কোড সুইচিংটা। কারণ আমি মিক্সিংকে ঠিক করেছিলাম আর সুইচিংকেও ঠিক করেছিলাম, বলেছিলাম যে সুইচিংটা আনসার কি মতে সঠিক আর এটার আনসার হওয়া ছিল মিক্সিং। এটা আমার ভুল, আমার বুঝতে ভুল হয়েছে। কোয়েশ্চন নাম্বার 9, নিচের কোন বিবৃতির মধ্যে পঠন এবং লিখন দক্ষতার মধ্যেকার সম্পর্কে প্রতিফলিত হয়? যে শিশু লিখতে পারে না সে পড়তেও পারে না, যে লিখতে পারে না সে পড়তে পারবে না। কেন পারবে না? পঠন ও লিখন দক্ষতা অবিচ্ছেদ্য। পঠন এবং লিখন আলাদা করে শেখানো উচিত। আলাদা করে কোনোটাই LSRW একীকৃত করে শেখাবেন, ইন্টিগ্রেটেড হিসাবে শেখাবেন, আলাদা করে শেখাবেন না। কোনো শিশু এই দুটির একটিতে ভালো হলে অপরটিতে নিশ্চয় ভালো করবে। এটার সঠিক অপশন হচ্ছে পঠন এবং লিখন দক্ষতা অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য মতলব পঠন এবং যে লিখন দক্ষতা আছে এটা গভীরভাবে একটি আরেকটির সাথে রিলেটেড আছে। এই যে অপশন, এই অপশনটা এটা নির্দেশ করে যে পঠন এবং লিখন দক্ষতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং একটি উন্নতি অন্যটি উন্নতির সঙ্গে পরিবর্তিত। যেমন আগে আরেকটি কোয়েশন পেয়েছিলেন যে ছাত্ররা বেশি পড়ে তারা ভালো লেখে, বা এটা ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে থেকে কোয়েশন আসে। ল্যাঙ্গুয়েজ স্কিল আরেকটি কোয়েশন আছে যে যারা ভালোভাবে শুনে তারা ভালোভাবে রেসপন্স করতে পারে। কোয়েশ্চন নাম্বার 10, শিক্ষিকা তার পড়ুয়াদের নিম্নরেখ শব্দগুলির জায়গায় সঠিক বিকল্প বসাতে বললেন, তিনি কোন দক্ষতার মূল্যায়ন করেননি? শ্রবণ, লিখন, পঠন, শোনা বা শুনতে পাওয়া। এই কোয়েশ্চনটা আপনার অনেক ট্রিকি লাগবে, আপনার বলবেন যে এটার আনসার সঠিক নয়। এটার সঠিক অপশন হচ্ছে লিখন। তিনি লিখনের মূল্যায়ন করছেন না, মানে তিনি তার পড়ুয়াদের নিম্নরেখ শব্দগুলির জায়গায় সঠিক বিকল্প বসাতে বললেন, মানে তিনি বলেছেন মানে ছাত্ররা শুনতে পারছে কিনা সেই কথাটাই হচ্ছে শ্রবণ, লিসেনিং মানে ছাত্ররা শুনতে পারছে না কিনা, শোনা বা শুনতে পারা মানে ছাত্ররা শুনছে কিনা সেটার পরীক্ষা তিনি করেছেন। পঠন মানে তারা এখানে পড়তে পারবে কিনা সেটাও তিনি দেখছেন। কিন্তু লিখনটা কখনো এখানে সঠিক হবে না, তাই তিনি এখানে লিখন মূল্যায়নটা করেন না। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 11, প্রক্রিয়া লিখন পদ্ধতি ক্রম পর্যায়গুলি হচ্ছে পূর্বলেখ, খসড়া, সংশোধন, রিভাইজ, সম্পাদনা, প্রকাশ। এই অপশন 1টি হচ্ছে সঠিক। পূর্বলেখ, প্রি-রাইট মানে আপনি ব্রেইনস্টর্ম করবেন, আইডিয়াস লাগাবেন। তারপরে খসড়া মানে ড্রাফট করবেন। ড্রাফটের মধ্যে আপনি যে আপনার আইডিয়া যেগুলো এসেছিলো মাথার মধ্যে, সেই যে আইডিয়া সেগুলি ড্রাফট লিখবেন। তারপরে সংশোধন মানে রিভাইজ, আপনি রিভাইজ করবেন, যে কিছু অ্যাড করবেন বা রিমুভ করবেন, তারপর এটা রিভাইজ করবেন। তারপরে সম্পাদনা বলতে এডিটিংয়ের মধ্যে আপনি যদি পাঞ্চুয়েশন কোনো মার্ক থাকে বা দাড়ি কমা এগুলোর যদি কোনো ভুল থাকে তখন সেটা ঠিক করবেন। তারপরে প্রকাশ মানে আপনি পাবলিশ করবেন। এই লিখনের স্টেজ হচ্ছে অপশন 1টা হচ্ছে সঠিক, বাকিগুলো ঠিক নয়। কোয়েশ্চন নাম্বার 12, নির্দিষ্ট কোনো তথ্য পাওয়ার জন্য পড়া হচ্ছে স্ক্যানিং, স্কিমিং, ডিকোডিং, এক্সটেন্সিভ রিডিং।
এক্সটেন্সিভ রিডিং যখন আপনি কোনো আনন্দের জন্য পড়বেন, কোনো প্লেজারের জন্য পড়বেন, কোনো কিছু ভালো লাগছে তার জন্য পড়ছেন, মনোরঞ্জনের জন্য পড়ছেন, তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। ডিকোডিং মানে আপনি জাস্ট পড়তে পারছেন, যে অক্ষরগুলো আছে সেগুলি ডিকোড করতে পারছেন। স্কিমিং যখন আপনি একটা জিনিস পড়ছেন, চাহে ম্যাগাজিন হোক, চাহে পেপার হোক, যে কোনো জিনিস হোক, যখন আপনি জাস্ট একটা জেনারেল আইডিয়া বা জেনারেল ওভারভিউটা নেওয়ার জন্য পড়ছেন, তখন সেটা হবে স্কিমিং। আর স্ক্যানিং আপনি স্পেসিফিক পিস অফ ইনফরমেশন যেটা আছে সেটা বার করছেন, নির্দিষ্ট কোনো তথ্য, মানে এই জিনিসটা আপনি খোঁজাচ্ছেন, শুধু এই জিনিসটাই পড়ার পর আপনি পড়াটা ছেড়ে দেবেন, সেটা হচ্ছে স্ক্যানিং। অপশন 1 হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 13, ক্লাসে সামাজিক ভাষার উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে একজন শিক্ষিকা, মানে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ সেটা ডেভেলপ করার জন্য একজন শিক্ষিকা কী করতে পারেন? শিক্ষার্থীদের শিশু দিবসের উপর একটি প্রতিবেদন রিপোর্ট লিখতে বলেন, শিক্ষার্থীদের নিজের মধ্যে আলাপচারিতা চালানোর সুযোগ প্রদান করলেন, শিক্ষার্থীদের জন্মদিন উপলক্ষে একটি করে আমন্ত্রণপত্র লিখতে বললেন, শিক্ষার্থীদের প্রদত্ত কোনো পাঠের সংক্ষিপ্ত সার লিখতে বললেন। এইগুলো যে 3টি অপশন আছে আলাদা, সেগুলি যখন তারা একাডেমিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা একাডেমিক ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাইবেন বা একাডেমিক ল্যাঙ্গুয়েজের মূল্যায়ন করতে চাইবেন, তখন তিনি বলতে পারেন যে একটি রিপোর্ট লেখার জন্য, বা বাকি অপশনগুলো বলতে পারেন। কিন্তু সামাজিক যে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ সেটা ডেভেলপ করার জন্য তিনি বলতে পারেন যে তাদের যে আলাপচারিতা বা একজন আরেকজনের সাথে যে সুযোগ আছে সেটা চালানোর সুযোগ প্রদান করেন, যাতে একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করতে পারে বা ইন্টারাক্ট করতে পারে, তখন তাদের সোশ্যাল ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হবে। আপনার সোশ্যাল ল্যাঙ্গুয়েজ কীভাবে ডেভেলপড হবে? যখন আপনি আপনার বন্ধুদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবেন, তখন আপনার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হবে, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ বাইরে গিয়ে কথাবার্তা বলতে পারবেন। যদি সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ না থাকে, তাহলে আপনি বাইরে যাওয়ার পর অন্যান্যদের সাথে কথা বলতে পারবেন না, লজ্জা বোধ করবেন। তাই এটির সঠিক অপশন হচ্ছে অপশন 2। কোয়েশ্চন নাম্বার 14, শিক্ষিকা তার শিক্ষার্থীদের ক্লাসরুম লাইব্রেরি থেকে কোনো গল্পের বই পছন্দ করতে এবং প্রত্যেককে আলাদা করে সেটি পড়তে বললেন। এখানে তিনি প্রসার ঘটাচ্ছেন ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, ক্রিটিক্যাল রিডিং, শেয়ার্ড রিডিং। শেয়ার্ড রিডিংয়ের মধ্যে একটি গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্যে টিচারও থাকেন, আর লার্জ গ্রুপ থাকে, সেই লার্জ গ্রুপ মিলে যেটা থাকে সেটা বলে শেয়ার্ড রিডিং। ক্রিটিক্যাল রিডিংটা যখন আপনি যেটা পড়ছেন, পড়ার পর আপনি সেটার পজিটিভ নেগেটিভ দুটি অ্যাসপেক্ট দেখছেন, তখন সেটা হবে ক্রিটিক্যাল রিডিং। এক্সটেন্সিভ রিডিং যখন আনন্দ বা মজার জন্য এই বইটা পড়েছেন আপনি পছন্দ করতে, মানে পছন্দ করবেন, নিশ্চয়ই আনন্দের জন্য পড়বেন। ইন্টেন্সিভ রিডিং যখন আপনি ডিটেইলভাবে কোনো জিনিস পড়বেন, একটি ডাক্তারের রিপোর্ট পড়বেন, যে পরীক্ষায় আপনি যোগ দিতে চান, সেই পরীক্ষার যে চাকরির মধ্যে আপনি যোগ দিতে চান, সেই চাকরির যে ইনস্ট্রাকশন যেগুলি থাকবে সেগুলি আপনি ডিটেইল অনুসারে পড়বেন, তখন সেটা হবে ইন্টেন্সিভ। আর এখানে পছন্দের কথা বলেছে, তাই এটির সঠিক অপশন হচ্ছে এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 15, ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা বানান এবং বিরাম চিহ্ন শিখনে শিশুদের উন্নয়ন ঘটানোর জন্য ক্লাসে নানা রকম কার্য পরিচালনা করেন। এটি তার শিক্ষার্থীদের সাবলীলতা ফ্লুয়েন্সি বাড়াতে সাহায্য করবে, শ্রবণ দক্ষতা বাড়াতে সাহায্য করবে, নির্ভুলতা উন্নয়ন ঘটাতে সাহায্য করবে, শব্দভাণ্ডারে ভোকাবুলারি উন্নয়ন ঘটাতে সাহায্য করবে। ফ্লুয়েন্সি জাস্ট তারা লিখতে পারে বা তারা জাস্ট বলতে পারে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। শ্রবণ দক্ষতা, এখানে শ্রবণের কথা কিছু চলছে না। বিরাম চিহ্ন যখন তারা ইউজ করবে, তখন তাদের যে নির্ভুলতা থাকবে, মানে তাদের যে অ্যাকুরেসি যেটা থাকবে, সেই অ্যাকুরেসিটা ডেভেলপড হবে। অপশন 3টা হচ্ছে কারেক্ট। আর এখান থেকে তাদের কোনো ভোকাবুলারিও ডেভেলপড হবে না। যখন জ্যোতিচিহ্ন বা বানান, স্পেলিং বা পাঞ্চুয়েশন মার্ক যখন দেখবেন, তখন সেটা হবে অ্যাকুরেসি। বা আমরা গ্রামার কেন শিখি? গ্রামার দিয়ে আমাদের কি হয়, আমাদের যে অ্যাকুরেসি, বলার যে অ্যাকুরেসি যেটা থাকে, আমাদের যে একদম সঠিকভাবে বলতে পারি, সেই জন্য আমরা গ্রামারটা পড়ি। এই কোয়েশনটা অন্যান্যভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেয়, যে গ্রামার কিসে উন্নত করে, গ্রামারটা অ্যাকুরেসিকে উন্নত করে। এখানে আমাদের একটি সেট কমপ্লিট হলো, নেক্সট সেট এখন ডিসকাস করব। কোয়েশ্চন নাম্বার 1,
সংজ্ঞাপন বা সংযোগমূলক পদ্ধতি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ থেকে নির্মাণবাদী পদ্ধতি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ স্বতন্ত্র। মানে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটি জোর দেয় মূলত অর্থে মিনিংয়ের উপর এবং আশা করে ফর্ম বা রূপ চলতে চলতে শিখে ফেলা যাবে, মূলত রূপ বা ফর্ম এর উপর, এবং আশা করে অর্থ চলতে চলতেই শিখে ফেলবে, অর্থ চলতে চলতে শিখবে না। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা অনেক ভালো ক্লাস থাকে, যেখানে চাইল্ড সেন্টার ক্লাস থাকে, যেখানে বাচ্চারা অ্যাক্টিভ থাকে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে। আর এটা যেটি বেস্ট অপশন, সব থেকে ভালো লাগবে সেটাই সঠিক হবে। রূপ বা ফর্মের ব্যবহার জ্ঞানের উপর, বারংবার অনুশীলন ড্রিলিং এবং অভ্যাস গঠনের উপর। এই যে বারংবার অভ্যাস, এটা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে চলে না, এটা চলে যেমন বিহেভিয়ারিস্ট ক্লাস যেটা আছে, বিহেভিয়ারিস্ট থিওরি যারা বিলিভ করেন সেটার ক্লাস ড্রিলিংয়ের উপর জুড়ে থাকে। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচের মধ্যে মূলত অর্থে মিনিংয়ের উপর, মানে বাচ্চা প্রথমে বুঝতে পারে সেটা অর্থের উপর তারা বেশি ইম্পর্টেন্ট দেয়, আর তারা এটা আশা করে যে ফর্ম বা রুল যেগুলো আছে তারা চলতে চলতেই শিখে ফেলবে। অর্থ যদি বুঝে যায় তাহলে সেগুলো ইউজ করে অ্যাপ্লাই করার সাথে সাথে তারা সেগুলো শিখে ফেলবে। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 2, নিচের কোনটি অর্থভিত্তিক কার্যবলের আয়ত্তের মধ্যে পড়ে না? অর্থভিত্তিক পাঠ বা টেক্সটের সঙ্গে যোগাযোগ রক্ষা, মানে আপনি পাঠ থেকে বুঝতে পারেন এটাই। পূর্বজনিত জ্ঞানের ব্যবহার, আপনি প্রিভিয়াস নলেজটাকে রিলেট করতে পারেন। পড়া এবং সেটি অন্যদের কাছে বর্ণনা করা, যেটি পড়ছেন আপনি সেটা অন্যকে বর্ণনা করতে পারছেন, মানে ডিসকাশন করতে পারছেন, যেটা পড়ছেন অন্যদের কাছে বর্ণনা করতে পারছেন। প্রতিটি শব্দ পড়া, যে প্রত্যেকটা শব্দ আপনি পড়বেন সেটা এটা আয়ত্তের মধ্যে পড়ে না, অর্থভিত্তিক আয়ত্তের মধ্যে পড়ে না, কারণ বাকি যে 3টি অপশন প্রতিটি একদম বেস্ট অপশন, আর অপশন 3টা হচ্ছে এত বেস্ট নয়, অপশন 4টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3, ভুল ভ্রান্তি এরর্স বিশ্লেষণমূলক অধ্যয়ন হচ্ছে। এররের যে অধ্যয়ন, স্টাডি অফ এরর্স, এটাকে কি বলা যাবে? ভ্রান্তি বিশ্লেষণ, বৈষম্য, কন্ট্রাস্টিভ বিশ্লেষণ, বাক্য বিশ্লেষণ, সেন্টেন্স অ্যানালাইসিস, শব্দ বিশ্লেষণ। এখানে আপনি ভুল ভ্রান্তি খুঁজাচ্ছেন, তাহলে ভুলের জন্য এরর অ্যানালাইসিসও করবেন। এরর্স অ্যানালাইসিস অপশন 1টা হচ্ছে সঠিক। স্টাডি অফ এরর্স এটা বলতে পারেন এরর অ্যানালাইসিস। কোয়েশ্চন নাম্বার 4, শিক্ষিকা 7ম শ্রেণীতে নোট লিখন, নোট মেকিং শেখাচ্ছেন। নোট নেওয়ার জন্য কোন দক্ষতাটিকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? মানে নোট মেকিং শেখাচ্ছেন, নোট নেওয়ার কথা বলেছেন, নোট নেওয়া বলতে নোট টেকিংয়ের কথা বলেছেন। নোট টেকিংয়ের সময় কোনটি গুরুত্বপূর্ণ হবে বা কোনটি ইম্পর্টেন্ট হবে? সংযোগ, অব্যয় বা কনজাংশন ব্যবহার করে স্বচ্ছন্দে লিখতে পারা। স্বচ্ছন্দে বা কনজাংশন ব্যবহার করে যখন আপনি নোট মেকিং করবেন তখন করতে পারেন। শব্দের পরিবর্তে প্রতীক চিহ্ন এবং সংক্ষিপ্ত সার অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা যখন আপনি নোট টেকিং করবেন। এখানে তো কোয়েশনের মধ্যে ছিল নোট নেওয়ার জন্য কোন দক্ষতাটিকে আপনি সবচেয়ে ভালো বুঝবেন। নোট নেওয়া মানে নোট টেকিংয়ের সময় যখন আপনি এই ভিডিও থেকে কোনো কিছু নোট নিচ্ছেন তাহলে আমি যা বলছি আপনি প্রপার পুরো সেন্টেন্সটা লিখবেন না, জাস্ট যে ইম্পর্টেন্ট কথাগুলো থাকবে সেই ইম্পর্টেন্ট কথাটা আপনি লিখতে পারেন। এটাই হচ্ছে নোট টেকিং। নোট টেকিং কোনো ডিউরিং ডিসকাশন বা ডিউরিং লেকচারের সময় যে নোট নেওয়া সেটাই নোট টেকিং হয়। শব্দের পরিবর্তে আপনি প্রতীক চিহ্ন মানে সিম্বল ইউজ করতে পারেন বা কোনো অ্যাব্রিভিয়েশন শর্ট ফর্মটা ইউজ করতে পারেন। নিজের ভাষায় পাঠটি পুনর্লিখন, এটা আপনি নোট মেকিং আপনি নিজের ইচ্ছায় ভালোভাবে অ্যাড করে মুভ করে সুন্দরভাবে লিখতে পারবেন। সঠিক বিরাম চিহ্ন সহ সুবদ্ধ রূপে লিখতে পারা, সেটাও আপনি নোট মেকিং যখন করবেন মানে অনেক সঠিক শব্দ ব্যবহার করে প্রপার যে বিরাম চিহ্নগুলো থাকবে বা যত চিহ্নগুলো থাকবে সেটি আপনি নোট মেকিংয়ের সময় করবেন। কিন্তু যখন নোট টেকিং করবেন তখন আপনি সিম্বল দিতে পারেন, শর্ট ফর্ম করে অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখতে পারেন। অপশন 2 হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 5, শিক্ষার্থীকে কি বলতে চায় এবং সেটি বলার জন্য একটি উপযোগী বা উৎপন্ন বা তৈরি করা হচ্ছে প্রক্রিয়াটি একটি স্তর, শ্রবণ, লিখন, কথন, ক্রিয়েটিভ বা সৃজনশীল। এখানে শিক্ষার্থী কি বলতে চায় মানে সে কি এক্সপ্রেস করতে চায়, এটাই ধরেন পুরো কোয়েশনের মধ্যে কিওয়ার্ড। কি বলতে চায় মানে সে এক্সপ্রেস করতে চায়। এক্সপ্রেস সে কিভাবে করে? যখন আমরা লিখি তখন আমরা নিজেকে এক্সপ্রেস করি, তাই এটি সঠিক অপশন হচ্ছে অপশন 2 লিখন।
কোয়েশ্চন নাম্বার 6, নতুন শব্দভাণ্ডার শেখানোর সময় একজন শিক্ষকের উচিত নতুন শব্দভাণ্ডার বলতে নিউ ভোকাবুলারিজের কথা বলা হয়েছে যে যখন ভোকাবুলারিজ আপনি শেখাবেন তখন একজন শিক্ষকের কি করা উচিত, শব্দের অর্থ শিক্ষার্থীর ঘরে ব্যবহৃত ভাষায় লিখে দেওয়া, যে তাদের যে মাদার টাং থাকবে তখন আপনি যে ভোকাবুলারিজগুলো ডিসকাস করবেন তখন সেটি আপনি তাদের মাদার টাং দিয়ে লিখাবেন। পাঠের অন্তর্গত প্রতিটি নতুন এবং কঠিন শব্দের জন্য শিক্ষার্থীদের অভিধান দেখতে প্রোৎসাহিত করবেন। যেগুলি কঠিন আসবে আপনি তাদেরকে বলবেন যে তোমরা ডিকশনারি থেকে দেখে নেবে, এটা উৎসাহ করবেন। শিক্ষার্থীদের শব্দগুলিকে অন্য প্রসঙ্গে ব্যবহার করতে সক্ষম করা, মানে তার অন্য প্রসঙ্গে তারা ইউজ করতে পারে। শ্রুতিলিখনের পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের শব্দগুলি মুখস্থ করতে বলা, মানে ডিকটেশন নেওয়া হবে, তোমরা এই কোয়েশনগুলি বা এই ভোকাবুলারিজগুলি তোমরা কী করো, মুখস্থ করে নাও, এটা হবে না। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 3। প্রসঙ্গ ওয়ার্ডটা অনেক পজিটিভ। শিক্ষার্থীদের শব্দগুলিকে অন্য প্রসঙ্গে ব্যবহার করতে সক্ষম করা, মানে কারণ এটি যে তাদের শব্দের যে অর্থ বা ব্যবহার ভালোভাবে বোঝার সুযোগ প্রদান করবে, সেই জন্য অন্য প্রসঙ্গে তারা ইউজ করতে পারে। অপশন 3টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 7, শিক্ষক তার শিক্ষার্থীদের দিয়ে কোনো সামান্য ব্যক্তির অথেন্টিক জন্য কোনো মান্য উদ্দেশ্যমূলক কিছু লেখাতে চান, এটা করানোর জন্য সবচেয়ে ভালো লেখার টাস্ক কী হতে পারে? শিক্ষার্থীরা স্কুল সম্পর্কিত কোনো ব্যাপারে তাদের মতামত জানিয়ে স্কুল অধ্যক্ষকে একটি চিঠি লিখবে। অথেন্টিক যখন কোনো ওয়ার্ড আসবে, অথেন্টিক মেটেরিয়াল বা অথেন্টিক সেটা অথেন্টিকটা অথেন্টিক কেন ইউজ করা সেটা ভরসাযোগ্য হয় আর তাদের ভাষাগুলো স্বাভাবিক থাকে, এটি একটি কোয়েশন। অথেন্টিক মেটেরিয়াল কি? অথেন্টিক মেটেরিয়াল সেটি যেটি অন্য কোনো পারপাসের জন্য উদ্দেশ্য হচ্ছে আর সেটা শিক্ষার বা ক্লাসের মধ্যে ডিসকাস করা হচ্ছে, অন্য পারপাসে উদ্দেশ্য হয়েছে আর সেটা আপনি শিক্ষার জন্য ব্যবহার করছেন, সেটা হচ্ছে অথেন্টিক মেটেরিয়াল। শিক্ষার্থীরা কোনো পরিচ্ছেদ পড়ার পর সেটা নিয়ে পারস্পরিক আলোচনা করে প্রদত্ত প্রশ্নবালী উত্তর লিখবে, সেটাও শিক্ষার বিষয়ে হয়ে যাচ্ছে, এটা অথেন্টিক হচ্ছে না। শিক্ষার্থীরা তাদের সম্প্রতি দেখা কোনো সিনেমা সমালোচনা লিখবে, তারা যে একটা মুভি দেখেছে বা একটা ফিল্ম দেখেছে সেই মুভির বিষয়ে তারা সমালোচনা করবে, তখন সেটা অথেন্টিক হয়ে যাবে, কারণ সেটা অন্য পারপাসের জন্য ছিল আর তারা ক্লাসের মধ্যে ডিসকাস করছে। শিক্ষার্থীরা আমার বিদ্যালয় এ বিষয়ের উপর রচনা করবে, আমার বিদ্যালয় সেটাও ক্লাসের হয়ে যাবে, সেটা এই উদ্দেশ্যে রচিত হয়েছে। অপশন 3টা হচ্ছে সঠিক। শিক্ষার্থীরা তাদের সম্প্রতি দেখা কোনো সিনেমা সমালোচনা করবে, তারা যে সিনেমা দেখেছে সেই সিনেমার বিষয়ে যখন সমালোচনা করবে তখন সেটা অথেন্টিক ম্যাটেরিয়াল হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 8, দুটি উৎপাদনশীল ভাষা দক্ষতা হলো পঠন এবং লিখন, শ্রবণ এবং পঠন, কথন এবং লিখন। উৎপাদনশীল মানে এক্সপ্রেসিভ স্কিল কোনটি? এক্সপ্রেসিভ স্কিল LSRW। লিসেনিং আর রিডিং যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিল, কারণ আপনি যখন এই ভিডিও থেকে শুনছেন আপনি রিসিভ করছেন, এই যে লিসেনিং আর রিডিং যখন আপনি পড়বেন তখন আপনি কিছু না কিছু জিনিস রিসিভ করবেন, আপনার দিমাগের মধ্যে কিছু জিনিস রিসিভ করবেন, তখন সেটা লিসেনিং আর রিডিংটা হবে রিসেপটিভ স্কিল। আর উৎপাদন বলতে এক্সপ্রেসিভের কথা বলা হচ্ছে। স্পিকিং আর রাইটিং, যখন আপনি স্পিকিং করবেন আমি বলছি, মানে আমার ভিতরে যা আছে সেটা আমি এক্সপ্রেস করছি, যখন আমি লিখবো তখন আমার নিজেকে এক্সপ্রেস করব, তখন স্পিকিং আর রাইটিংটা হবে এক্সপ্রেসিভ স্কিল। আর এই এক্সপ্রেসিভ স্কিলটাকে প্রোডাক্টিভ স্কিলও বলা হয়। উৎপাদনশীল ভাষা মানে প্রোডাক্টিভ স্কিলের কথা বলা হচ্ছে। কথন এবং লিখন হবে প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল, বা এটাকে আপনি অ্যাক্টিভ স্কিলও বলতে পারেন, বা এটাকে আপনি আউটপুট স্কিলও বলতে পারেন, বা রিইনফোর্সমেন্ট স্কিলও বলতে পারেন। এই যেগুলি বলেছি সেটি কোয়েশন আসে। লিসেনিং আর যে রিডিং সেটা হচ্ছে প্যাসিভ স্কিল, রিসেপটিভ স্কিল, ইনপুট স্কিল। আর স্পিকিং আর রাইটিং হচ্ছে অ্যাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল বা রিইনফোর্সমেন্ট স্কিল বা আউটপুট স্কিল। এটি আমি যখন ল্যাঙ্গুয়েজ স্কিল থিওরি দিয়েছিলাম সেই থিওরির মধ্যে এগুলি লেখা আছে, আপনারা সেখান থেকে ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে থেকে এই জিনিসগুলো দেখে দেখে নোট করতে পারবেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। কোয়েশ্চন নাম্বার 9, ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষিকা টেক্সট বা পাঠ পড়াতে শিক্ষার্থীদের একটি ব্যাকরণিক উপাদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন এবং তারপর বাস্তব জীবনে এমন কিছু পরিস্থিতি উল্লেখ করলেন যেখানে
সেই উপাদানটি ব্যবহৃত হয়েছে। এরপর শিক্ষার্থীদের সেই সব প্রদত্ত বাস্তব পরিস্থিতির বর্ণনাগুলি থেকে সে ব্যাকরণিক উপাদান নিয়ম কানুনগুলি গড়ে তুললেন। শিক্ষিকা এ ব্যাপারে প্রয়োজন মতো তাদের সাহায্য করলেন। এটিকে কি বলা হবে? গ্রামার ইন কনটেক্সট, গ্রামার ইন টেক্সট, গ্রামার উইথ লার্নার্স, গ্রামার ইন ট্রান্সলেশন। এখান গ্রামার ইন ট্রান্সলেশন মানে গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা যেটা আপনি মাতৃভাষাকে ইউজ করে পড়াবেন সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে কি করছেন শিক্ষিকা? প্রথমে একটি কনটেক্সট বা একটা সন্দর্ভ, একটা প্রসঙ্গ বের করেছেন, তাদের রিয়েল লাইফের সাথে রিলেট করেছেন। রিলেট করার পর তিনি কি করেছেন? নিয়মগুলি খুঁজে বার করেছেন। প্রসঙ্গক্রমে ব্যাকরণ, যখন আপনি ব্যাকরণ শেখাবেন বা গ্রামার শেখাবেন, ইংলিশের মধ্যে হবে কনটেক্সট অনুসারে শেখাবেন আর বাংলার মধ্যে হবে প্রসঙ্গক্রমে। প্রসঙ্গটা অনেক পজিটিভ ওয়ার্ড, কারণ প্রসঙ্গের মধ্যে আপনি বাচ্চারা ইউজ করতে পারবে, তাদের রিয়েল লাইফ রিলেট করে আপনি পড়াবেন, সেটা হবে প্রসঙ্গ। আর এটি হচ্ছে গ্রামার ইন কনটেক্সট। এই যে প্রসঙ্গক্রমের উপর অনেক কোয়েশন আসে, সেটা একবার বুঝে নেন। প্রসঙ্গক্রমে ব্যাকরণ উপর গুরুত্ব দেওয়া হয়, খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থ হচ্ছে ভাষার ব্যাকরণিক প্রয়োগ বা বাস্তব প্রসঙ্গে ব্যাকরণ শেখানো। আপনি একটা বাস্তব পরিস্থিতির সাথে গ্রামার শেখাচ্ছেন। এটি ভাষার নিয়মগুলিকে ভাষার প্রাকৃতিক ব্যবহার ও পরিস্থিতির সাথে সংযুক্ত করে শেখায়, যাতে শিক্ষার্থীরা নিয়মগুলিকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। তাদের রিয়েল লাইফ সিচুয়েশন ক্রিয়েট করে শেখানো হয় আর তারা যেন রিয়েল লাইফে ইউজ করতে পারে। এটাই হচ্ছে প্রসঙ্গক্রমে ব্যাকরণ। আর এখানে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখানো হচ্ছে, প্রথমে একটা প্রসঙ্গ উপস্থাপন করা হচ্ছে, তারপরে গ্রামারের নিয়ম তুলে ধরা হয়েছে। তাই এটি সঠিক অপশন হচ্ছে গ্রামার ইন কনটেক্সট, অপশন 1। এই কোয়েশনের মধ্যে একজনের কনফিউশন ছিল, আই থিঙ্ক এখন দূর হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 10। শিক্ষিকা লক্ষ্য করলেন যে একটি শিশু বেশ স্বচ্ছন্দে তার বাঁ হাত দিয়ে লেখা এবং অন্যান্য কাজ করে। তাকে অবশ্যই, একটি শিশু কী করছে? বাম হাত দিয়ে সে লিখছে, তাকে অবশ্যই কী করবেন? সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে সেই কাজগুলি তার ডান হাত দিয়ে করতে হবে। এটা তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সে লিখছে, তাহলে কেন আপনি তাকে থামিয়ে দেবেন? না থামিয়ে বা বাধা না দিয়ে তার পছন্দকে প্রোৎসাহিত করতে হবে। ডান হাতে লেখার জন্য তার মা বাবার মাধ্যমে প্রচুর অনুশীলন করাতে হবে। সে যদি তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, তার বাম হাত দিয়ে লেখার এটা থাকে, তাহলে তার মা বাবাকে কেন এটা প্রচুর পরিমাণে তারা অভ্যাস করাবেন বা অনুশীলন করতে বলাবেন? এই সমস্যা দূরীকরণের জন্য কোনো বিশেষ শিক্ষক বা শিক্ষিকার কাছে নিয়ে যেতে হবে। তিনটি অপশন নেগেটিভ। কখনো বিশেষ শিক্ষিকা বা বিশেষ কোনো ডক্টর, এসব যত সময় আপনি আছেন ক্লাসের মধ্যে আপনি চেষ্টা করবেন, নাকি বিশেষ কোনো জায়গায় নিয়ে যাবেন। তাকে না থামিয়ে, বাধা না দিয়ে আপনি কি করবেন? তাকে পছন্দ বা উৎসাহিত করবেন যে তুমি লিখছো, ভালো হয়েছে। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 11। কোনো পাঠের অর্থবোধের জন্য যথোচিত গতি, অভিব্যক্ত ও অনুধাবন সহ সেই পাঠটিকে শিশুর নির্ভুলভাবে পড়ার সামর্থ্যকে বলা হয় রিডিং কম্প্রিহেনশন, অরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, রিডিং ফ্লুয়েন্সি, ডিকোডিং। অরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, রিডিং ফ্লুয়েন্সি, ডিকোডিং। এখানে যে যদি কোনো একটি পাঠ থেকে আপনি পাঠটা পড়ে তথ্য বুঝতে পারছেন, সেখানে টেক্সটের সাথে জড়িত হয়ে আপনি সেই টেক্সটটা বুঝতে পারছেন, অর্থটা বুঝতে পারছেন, তখন সেটা হবে রিডিং কম্প্রিহেনশন। এই বা দেখবেন ক্লোজ টেস্ট, আরেকটি আছে এই রিডিং কম্প্রিহেনশন বা ক্লোজ টেস্ট। এটা দিয়ে অনেক কোয়েশন আসে। ক্লোজ টেস্ট যখন টিচার ফিল ইন দি ব্ল্যাঙ্ক দেবেন, তখন ফিল ইন দি ব্ল্যাঙ্কস থেকে আপনি সেখানে অর্থটি বুঝে বসাবেন যে আমাদের সিটেটের মধ্যে রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ আসে, প্যাসেজটা আমরা কতটুকু বুঝতে পারছি সেটা বোঝার জন্য আমাদের রিডিং কম্প্রিহেনশন দেওয়া হয়, যে আমরা কতটুকু পড়ে বুঝি সেটা চেক করার জন্য। তাই এটি সঠিক অপশন হচ্ছে অপশন 1, রিডিং কম্প্রিহেনশন বা পঠন বোধ বা বোধ পরীক্ষণ। কোয়েশ্চেন নাম্বার 12। কোনো শিশুর অনেক শব্দের বানান ভুল হলেও তার সামগ্রিক ভাষা বা ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ এর জন্য তাকে অনেক নম্বর অবশ্য দেওয়া যেতে পারে। এটি সম্মত সমগ্র ভাষা, হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতি, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, গ্রামার ট্রান্সলেশন, বিহেভিয়ারিস্টিক। এটা আপনার দেখে মনে হবে যে বিহেভিয়ারিস্টের কথা আপনার মনে হতে পারে, এটা বিহেভিয়ারিস্ট নয়। বিহেভিয়ারিস্ট যেটা অভ্যাস ত্রুটি যেখানে দেখবেন সেটা বিহেভিয়ারিস্ট। গ্রামার ট্রান্সলেশন যেখানে মাতৃভাষা মাদার টাংটা অনেক বেশি মাদার টাঙ্গে ট্রান্সলেট করে পড়ানো হচ্ছে, সেটা হবে গ্রামার ট্রান্সলেশন। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচটাকে আরও বলা হয় যে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড। এই মেথডকে আপনি সিলেক্ট করে করে পড়াবেন
3000 রুট ওয়ার্ড। আর ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য তাকে অনেক নাম্বার দেওয়া হবে, সেটা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের মধ্যে বা সমগ্র ভাষা পদ্ধতি। সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতি, যে এটা এমন একটা ধারণা বা অ্যাজাম্পশন যেখানে শিক্ষার্থীরা ভাষা খণ্ডের চাঙ্কস মধ্য দিয়ে ভাষা শেখে এবং তারপর ক্ষুদ্র অংশ যেমন শব্দ, বর্ণ ইত্যাদি বুঝে। এটাই হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের ডেফিনিশন। এটা যদি আপনি একটা রিপিট করে আবার দেখেন তাহলে ভালো হবে, মানে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা কী জিনিস সেটা সেখানে জানা যাবেন। আর এটা একবার পড়ে নেবেন যে সমগ্র ভাষা ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য তাকে বেশি নাম্বার দেওয়া, এটা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ মধ্যে। কোয়েশ্চন নাম্বার 13, একটি বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের জন্য নিচের কোন পন্থাটি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? বহুভাষিক ক্লাস বলতে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে আপনি কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি ইম্পর্টেন্ট হবে? কোড সুইচিং এবং কোড মিশ্রণ, ক্লাসরুমের ভাষা এবং শিশুদের প্রথম ভাষা মধ্যে অনুবাদ, ক্লাস ভাষা, দলসমূহ, ল্যাঙ্গুয়েজ গ্রুপ। বহুভাষিকতার জন্য কোনো বিশেষ পন্থা অবলম্বনের দরকার নেই। এখানে আপনি কোড মিক্সিং বা কোড সুইচিং এটা করতে পারেন। আর কোড মিক্সিং, কোড সুইচিং এটা কি? এটা আগের যে সেট ছিল সেই সেটের মধ্যে আপনারা ভালোভাবে নিশ্চয় বুঝতে পারছেন, বুঝে যাবেন। কোয়েশ্চন নাম্বার 14, সমষ্টিগত মূল্যায়ন, সামেটিভ অ্যাসেসমেন্ট। এটি সমস্যা নির্ণায়ক এবং নিরাময়মূলক মূল্যায়ন, মানে ডায়াগনস্টিক আর রিমিডিয়াল এগুলোর কথা বলছে সামেটিভ অ্যাসেসমেন্ট। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রতিপুষ্টি বা ফিডব্যাক প্রদান করে, শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের অনুমোদন করে, অ্যাক্টিভভাবে লার্নিং করতে দেয়, শিক্ষার্থীদের শিক্ষণ এবং প্রদর্শিত কৃতি পারফরমেন্স সম্পর্কিত বিচার বিশ্লেষণ ব্যবহার করা হয়। একটি হচ্ছে ফরমেটিভ আর একটি হচ্ছে সামেটিভ। ফরমেটিভের মধ্যে আপনারা যে অনগোয়িং চলতে থাকবে সেটা হবে ফরমেটিভের মধ্যে, যেমন ইউনিট টেস্ট এগুলি বা কোনো অ্যাক্টিভিটি এগুলি ফরমেটিভের মধ্যে কাউন্ট করতে পারবেন। আর সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে আপনার যে হাফ ইয়ারলি থাকে আর অ্যানুয়ালি থাকে, এই দুইটি আপনি সামেটিভের মধ্যে কাউন্ট করবেন, যেটা অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সামেটিভ অ্যাসেসমেন্ট। এটার মধ্যে তাদের যে পারফরমেন্স সেটার বিচার বিশ্লেষণ তাকে জজ করবে। সামেটিভ অ্যাসেসমেন্ট সে পারছে কি না পারছে না সেটা জানা যাবে, এখানে আর তাকে শুধরানো যাবে না, সে যতটুকু পারছে না এখানেই থেকে যাবে। এটা সঠিক অপশন হচ্ছে অপশন 4, শিক্ষার্থীদের শিক্ষণ এবং প্রদর্শিত কৃতি পারফরমেন্স সম্পর্কিত বিচার বিশ্লেষণ ব্যবহৃত হয়। কোয়েশ্চন নম্বর 15, কোন ধরনের শ্রবণ শ্রেণীকক্ষে অধিকতর মনোযোগ দাবি করতে হয়? এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, হেয়ারিং, ডিসক্রিমিনেটিভ। মনোযোগ মানে আপনি ডিটেল মনোযোগ সহকারে দেখছেন, মনোযোগ সহকারে ডিটেল দিয়ে আপনি কোনটি মধ্যে করেন? ইন্টেন্সিভের মধ্যে। ইন্টেন্সিভ ডিটেল অনুসারে যখন আপনি কোনো কিছু পড়েন, কোনো কিছু মন দেন, তখন ইন্টেন্সিভ। এটা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে পেয়ে যাবেন। লিসেনিংয়ের কথা বলেছে, সেখানেও আছে যে ক্রিটিক্যাল লিসেনিং বা ইন্টেন্সিভ লিসেনিং বা এক্সটেন্সিভ লিসেনিং, এগুলি সেখানে পেয়ে যাবেন। এক্সটেন্সিভ জাস্ট আপনি শুনছেন, এটাই। এখানে আমাদের 30টি কোয়েশনের সেট কমপ্লিট হলো। আমি আশা করছি আপনারা ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।